মহেশখালীর ভাসমান টার্মিনালে ভিড়েছে এলএনজিবাহী জাহাজ, যা থেকে সামিট পাওয়ারের টার্মিনালে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। এতে কাটতে শুরু করেছে গ্যাস সংকট, সেই সাথে বিদ্যুতের সংকটও কমবে। আরও জানাচ্ছেন কামরুল হাসান। দেশীয় সামিট ও আমেরিকান এক্সিলারেট টার্মিনাল থেকে ৭৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পাওয়া যায় কম বেশি ১১০০ মিলিয়ন ঘনফুট। এলএনজি আমদানির দায়িত্বপ্রাপ্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ জানায়, গ্রিস পতাকাবাহী মারান গ্যাস আরামগোস তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে বুধবার সকালে বঙ্গোপসাগরে আসে। বিকেল থেকেই শুরু হয় সরবরাহ। এর আগে গত শনিবার আসা আরেকটি এলএনজিবাহী জাহাজ দিয়ে চালু হয় এক্সিলারেট টার্মিনাল। তবে শিডিউল অনুযায়ী পরবর্তী জাহাজ আসতে দেরি হয় সামিটে এলএনজি সরবরাহ কমিয়ে দেওয়া হয়। প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা সম্পন্ন এই টার্মিনাল থেকে সবশেষ ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছিল। নতুন জাহাজ আসায় সেখান থেকে গ্যাস সরবরাহ বাড়ছে। বুধবার রাত থেকেই সক্ষমতার পুরোটাই সরবরাহ করার কথা সামিটের। দেশে গ্যাসের ঘাটতি পূরণে ২০১৮ সাল থেকে এলএনজি আমদানি শুরু হয়। মহেশখালীতে আমদানি করা এলএনজি সরবরাহের দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। এর একটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির, অন্যটি দেশীয় কোম্পানি সামিটের। গত ২১ জুলাই অগ্নি দুর্ঘটনার পর এক্সিলারেট এনার্জি টার্মিনালটি বন্ধ হয়ে যায়। বর্তমানে দিনে গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট। সর্বোচ্চ ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। এর মধ্যে এলএনজি সরবরাহ করা হতো ১০৫০ মিলিয়ন ঘনফুট, বাকিটা দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন করা হয়। সামিট থেকে পুরোদমে সরবরাহ শুরু হয়, চলমান গ্যাস সংকটও কাটতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতের সংকটও কমবে। কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। তীব্র লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন আলু ব্যবসায়ীরা। বিদ্যুৎ সংকটে নষ্ট হচ্ছে হিমাগারে সংরক্ষিত আলু। সংকট সমাধানে জেনারেটরের আশ্রয় নেয় বাড়ছে খরচ, এতে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। রাজশাহী ও নাটোর প্রতিনিধির প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। হিমাগারে ভাড়া দিয়ে আলু সংরক্ষণের পর বছরের এই সময়ে এসে দাম কমে যাওয়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে হিমাগারের সংরক্ষণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ আলু। অসময়ে গজিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বীজ আলুসহ খাবার আলুও। ফলে লোকসান গুনতে হচ্ছে নাটোরের ব্যবসায়ী ও কৃষকদের। লোডশেডিংয়ের কারণে আলুতে হালকা কুশি বেরিয়েছে। তো এই লোডশেডিংয়ের কারণে তো এমনি আলু বাজার কম, তো আমাদের তো আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যে দামে কিনছি তার অর্ধেক দামও নাই, তাহলে আমরা কলেস্টর ভাড়া কি করে দেবো, আর আমরা আলুগুনা কেমন করে বাইর করবো? কারেন্টের সমস্যার কারণে কোলেস্টরের মালেও সমস্যা দেখা দেয়। কারেন্ট ভালো থাকলে আলু ভালো থাকে। প্রতিদিন গড়ে ৮ ঘন্টা লোডশেডিং হওয়ায় হিমাগারের তাপমাত্রা নিয়ন্ত্রণে জেনারেটর চালাতে হচ্ছে। এতে বাড়ছে জ্বালানি ও পরিচালন ব্যয় বলে জানিয়েছেন কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। অর্থাৎ সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রায় ২৫,০০০ টাকার তেল খরচ করতে হয়। আমাদের এবছরে প্রায় ৩,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণ হয়েছে। এই ৩,০০০ মেট্রিক টন আলু সংরক্ষণের ক্ষেত্রে বর্তমানে যে বিদ্যুতের অবস্থা, আমার দৈনিক চাহিদা ১৫ থেকে ১৮ ঘন্টা। সে ১৫ থেকে ১৮ ঘন্টার এগেনস্টে আমি বিদ্যুৎ পাচ্ছি ৬ থেকে ৮ ঘন্টার মতো। রাজশাহীতে জমিতে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ২৫ থেকে ২৬ টাকা, অথচ তীব্র লোডশেডিংয়ে সংরক্ষণ করতে না পেরে বাধ্য হয়ে ১৫ থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। এই আলু আমরা করে তো বিপাকে পড়ে গেছি ভাই। আমরা মনে হচ্ছে যে অসহায় এখন। আপনার কেজিতে ১৫ টাকা লোকসান হচ্ছে বর্তমান বাজারে, তা তো আপনার বেচতে পাচ্ছি না, কষ্ট হচ্ছে বেচতে, আলু নিচ্ছে না। আলু সংরক্ষণে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এবার রাজশাহীর হিমাগারের চিত্র জানব সহকর্মী রায়হান ইসলামের কাছে। রায়হান, জেনারেটর দিয়ে কি বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে? আর এতে যে বাড়তি খরচ হচ্ছে তার পরিমাণ কেমন জানাবেন? এছাড়া ব্যবসায়ীরা ও চাষিরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে রাজশাহীতে সময় হিমাগারগুলোকে আলু সংরক্ষণ করে রাখার পরে আসলে
আলু হিমাগার রয়েছে সেখানে কিন্তু আসলে আলু নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে বাড়তি খরচ অর্থাৎ হিমাগারে যে বিদ্যুৎ না থাকার কারণে যেসব জেনারেটর কিন্তু আসলে চালাচ্ছে সেখানে কিন্তু আসলে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তেল খরচ থেকে শুরু করে আর এর কারণে কিন্তু আরো একটু বাড়তি চাপ করছে যারা ব্যবসায়ী এবং চাষিরা। একটু দেখাতে চাই আপনাকে যে বেশিরভাগ হিমাগার গুলোতে কিন্তু একই অবস্থা বিরাজ করছে, অর্থাৎ একেবারে দাম কম। এই সময় তারা বলছে, কৃষকরা যেমনটি বলছে যে তাদের মাঠ থেকে যে আলু উৎপাদন করতে খরচ হয়েছে কেজি প্রতি 25 থেকে 26 টাকা, কিন্তু যে হিমাগারে থেকে এখন বিক্রি করতে হচ্ছে তাদেরকে 15 থেকে 16 টাকা। তারা বলছে যে কেজি প্রতি 10 টাকা করে কিন্তু তাদের লোকসান বেরোতে হচ্ছে এবং একই সাথে তারা বলছে যে এই যে লোডশেডিং এর প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়েছে তাদের এই যে আলু সংরক্ষণের যে হিমাগার আছে সেখানে। এবং তার আরেকটা অভিযোগ করছে চাষি এবং ব্যবসায়ীরা বলছে যে হিমাগারের যে পরিমাণে আসলে সংরক্ষণ করে রাখার যে কথা, তার চেয়ে কিন্তু অতিরিক্ত সংরক্ষণ করে রাখার ফলেই কিন্তু আসলে আলুর পচন নষ্ট হচ্ছে। তারা সেক্ষেত্রে আরো একটি বিষয় বলছে যে অন্যদিকে তাদের যে উৎপাদন করতে সার থেকে শুরু করে কীটনাশক এবং শ্রমিক খরচের যে বাড়তি, সেটি কিন্তু আসলে বাড়তি খরচ হয়েছে, যার ফলশ্রুতিতে এখন যে দাম সেই দামে কিন্তু বিক্রি করতে হলে তারা চরম লোকসানের মুখে পড়বেন। অনেকে ব্যবসায়ী বলছে তারা ঋণ করেছেন ব্যাংক থেকে, লোনের যে টাকা সেটি কিন্তু আসলে যে দাম এই দামে কিন্তু আসলে পরিশোধ করতে পারবেন না। আর অপরদিকে হিমাগারের যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে লোডশেডিং এর ফলে কিন্তু তারাও আসলে দিশেহারা হয়ে পড়েছেন, কেননা বাড়তি যে তেল খরচ জেনারেটর আসলে সার্ভিস চালাতে সেটি কিন্তু আসলে বাড়তি গুনতে হচ্ছে। এ কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় কিন্তু জেনারেটর তারা চালু করতে পারছেন। অপরদিকে যেহেতু হিমাগারের যে বাড়তি ভাড়া সেটি কিন্তু আসলে চাষি এবং যারা ব্যবসায়ী রয়েছে তাদের ঘাড়ের উপরে কিন্তু চেপে বসছে। তো ব্যবসায়ীরা চাচ্ছেন যে সরকারের একটি সহযোগিতা চাচ্ছেন, যেন সরকার একটি ন্যায্য দাম কিন্তু আসলে করে দেয়, এমনকি তারা সরকারের কাছে দাবি জানিয়েছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে হিমাগারের সর্বোচ্চ। আর রায়হান, আপনাকে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। দর্শক, লোডশেডিংয়ে নাটোরের হিমাগারেও কিন্তু নষ্ট হচ্ছে আলু। আর এ নিয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম নান্টু। আর নান্টু, নাটোরে কি পরিমাণ আলু নষ্ট হয়েছে আর এ নিয়ে কি বলছেন চাষি ও ব্যবসায়ীরা? ধন্যবাদ জুলফিকার। তীব্র লোডশেডিং এর কারণে নাটোরের জনজীবন বিপর্যস্ত করেছে চরম বিপদ। এখানে আলু ব্যবসায়ী যারা তারাও এখন অবস্থান করছে। এখানে মোট 7,000 মেট্রিক সংরক্ষণ করা হয়েছে, যার মাত্র 20% আলু এখন পর্যন্ত এখান থেকে বের হয়েছে। এ বিষয়ে আমরা যদি আলুর প্রকৃত যে পচন ধরেছে বা অঙ্কুরিত হচ্ছে, এই কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, এ বিষয়ে আমরা যদি একজন ব্যবসায়ীর কাছে জানতে চাই যে কি পরিমাণ আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কিভাবে তারা পুষিয়ে নিতে পারে। ভাই, আলু কিভাবে কি ক্ষতি হচ্ছে একটু বলো। আলু আমাদের বিদ্যুতের সমস্যা, বিদ্যুতের কারণে আলু খরচটা বেশি হয়ে যাচ্ছে এবং এই আলুটা আমাদের 23 টাকা কেজি কিনে পড়ে আছে। আমরা এখন 15 টাকা কেজি বেঁচে যাচ্ছি না, প্রতি কেজিতে 8 টাকা লস হচ্ছে, অর্থাৎ প্রতি ব্যাগে 400 টাকা লস হচ্ছে। লোডশেডিং এর ফলে কি আলু পচন হয়েছে? কি পরিমাণ পচন হয়েছে? প্রায় 30% পচনের অবস্থা। জুলফিকার, আপনি শুনলেন যে সংরক্ষিত আলু প্রায় 20% আলু এখানে পচন ধরেছে, যার কারণে ব্যবসায়ীরা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জুলফিকার। নান্টু, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে রামদাসপুর সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর বিওপির টহল দল তাদের প্রবেশে বাধা দেয়। সে সময় শূন্য রেখার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিলেন ওই 6 জন। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার ওই গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের স্থাপনায়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান জানান, নিয়ন্ত্রণের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।
রংপুরে 4 খুনের ঘটনায় পুলিশের স্ববিরোধী বক্তব্যে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ফলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে পথে নেমেছেন নগরবাসী। পুলিশ বলছে দ্রুততম সময় নিরপেক্ষভাবে শেষ করা হবে তদন্ত। রংপুর থেকে জুলফিকার জুয়েলের রিপোর্ট। গত 22 আগস্ট শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় গণপতি, স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষের মরদেহ। হত্যার কারণ হিসেবে পুলিশের পক্ষ থেকে বলা হয় হত্যার নেপথ্য কারণ ডাকাতি। এর কয়েক ঘন্টা পর মহানগর পুলিশ কমিশনার জানান বাসার ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় 4 জনকে হত্যা করা হয়। পারিপার্শ্বিকতা ভিতরের যে অবস্থা তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। আমরা এই খুনি দুজনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনে অ্যারেস্ট হয়েছে। সকাল 10টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে জানান গ্রেপ্তার 2 আসামি মাদকাসক্ত কিনা তা নিশ্চিত করতে তাদের ডোপ টেস্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। 2 জন অভিযুক্ত অ্যারেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস। তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। পুলিশের এমন বক্তব্যে নানা প্রশ্ন উঠেছে জনমনে। নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে দাবি করে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজ। এটা একটা গভীর ষড়যন্ত্র। 2 জন কেমন 4 জন মারে, তারপরে সারা রাত বসিয়ে ওখানে খাইছে, অপেক্ষা করছে, আবার সকালবেলা নাটক সাজিয়া বাইরে হয়ে গেছে খাওয়া দাওয়া করে। আমরা মনে করছি যে এর পেছনে হয়তো প্রকৃত অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে। দৃষ্টকাল পর্যন্ত চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত আমরা আমাদের স্যারের খুনির আমরা যে সাজা পাওয়ার কথা সেটা যদি আমরা না পাই। নিহতদের 4 জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানান ময়না তদন্তকারী চিকিৎসক। পাওয়া যায়নি ধর্ষণের কোনো প্রমাণ। গলাতে আমরা সবগুলিতেই দাগ পেয়েছি, কোনোটার বুকে আঘাত আছে, মাথায় আঘাত আছে, তবে সেগুলি মৃত্যুর জন্য যথেষ্ট না। আমরা সেজন্য আমাদের এটা হচ্ছে গলার ফাইন্ডিংসটাই আমরা বেশি পেয়েছি এবং আমরা মনে করছি যে শ্বাসরুদ্ধ করেই হত্যা করা হয়েছে। স্বচ্ছ তদন্তের মাধ্যমে মামলার প্রতিবেদন দেয়া হবে বলে জানায় পুলিশ। এটা নিয়ে আমরা উদ্ঘাটন করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এটার আর চার্জশিট আমরা দিব, পুলিশ রিপোর্ট দিব, দিয়ে যাতে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা যায়, এটা আমরা নিশ্চিত না করা পর্যন্ত থামব। হত্যার দায় স্বীকার করে ইতিমধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের বন্ধু সীমান্ত দাস। দ্রুত এই হত্যার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে মৃত পরিবারটির স্বজন ও নগরবাসী। জুলফিকার জুয়েল, গ্রিন নিউজ, রংপুর। দর্শক, হত্যাকাণ্ডের বিষয় জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুলফিকার জুয়েল। জুয়েল, আজ সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিষয়ে নতুন আর কি তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জুলফিকার। আসলে পুলিশ কমিশনার যেটি বলেছেন যে নতুন তথ্য আসলে তাদের কাছে তেমন নেই। তারা প্রাথমিক পর্যায়ে এই যে অভিযুক্ত যে 2 আসামি তাদেরকে তারা গ্রেপ্তার করার পর আদালতে যে জবানবন্দি দেওয়ার আগেই কিন্তু তারা সংবাদ সম্মেলন করে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্যগুলো পেয়েছিলেন, আজকে তিনি সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন যে প্রায় একই ধরনের তারা জবানবন্দি দিয়েছেন এবং কিছু নতুন তথ্য সেখানে যোগ হয়েছে। আপনাকে যদি জানাই যে পুলিশ কমিশনার যেটি বলেছেন যে ময়না তদন্তের যে প্রতিবেদন এসেছে এবং পুলিশ এর আগে যে ব্যাখ্যা দিয়েছিল প্রায় একই রকম তথ্য সেগুলো সব এই ময়না তদন্ত আসার আগে বিভিন্ন জনমনে বিভিন্ন যে প্রশ্ন তৈরি হয়েছিল যে ময়না তদন্তের আগে যে সেখানে ধর্ষণের কোনো কিছু ছিল কিনা, এছাড়া তাদের মুখ ঝলসে দেওয়া হয়েছিল কিনা, তাদের মুখ কালো সহ বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছে। তো এই ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর কিন্তু পুলিশ আজকে সংবাদ সম্মেলনে বিষয়গুলো পরিষ্কার করেছে। সেখানে ধর্ষণের কোনো আলামত যেমন পায়নি এবং 4 জনকেই শ্বাসরোধ করে হত্যার ঘটনা যেটি পুলিশ আগে বলেছিল সেই ঘটনাটি আজকে তারা বলেছেন যে ময়নাতদন্তের প্রতিবেদনেও সেই
তথ্যটি উঠে এসেছে এবং পুলিশ যেটি জানিয়েছে যে এই বা অন্য পাশের বাসা থেকে কেন এই নিহত গণপতি চক্রবর্তীর বাসায় এই যারা ইয়াবা সেবনকারী আসামি তারা কেন গিয়েছিল এই প্রশ্নটি আমরা করেছিলাম। পুলিশ যেটি জানিয়েছে যে আসামির কাছ থেকে তারা জানতে পেরেছেন যে গণপতি চক্রবর্তীর যে বাসার গেট রয়েছে সেই দিকে আসলে রাতের বেলা কুত্তা সহ অন্যান্য ইয়া ছিল, সেজন্য তারা সেদিক দিয়ে ঢুকতে পারেননি। পাশের গলি দিয়ে এই বাড়ি থেকে তারা সেই বাড়িতে গিয়েছিল। এছাড়াও পুলিশ কমিশনার যেটি বলেছে যে গণপতি চক্রবর্তী যে বাসাটিতে বাড়ি করেছেন সেই বাড়ি কিন্তু যে দুজন আসামিকে আটক করা হয়েছে সিদ্ধার্থ দাস এবং দুজনের একজনের তাদের কিন্তু পৈতৃক বাড়ি ছিল এটি। সেই জমি কিনে নিয়ে কিন্তু গণপতি চক্রবর্তী সেখানে বাড়ি করেছিলেন। তো এই হিংসা থেকে এই ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টিও পুলিশ বলছে যে আমাদের তদন্ত এখনো শেষ হয়নি, আমাদের তদন্ত চলমান রয়েছে। হয়তো পুরো তদন্ত শেষ হলে প্রকৃত যে ঘটনা সব ঘটনা উদ্ঘাটন হবে বলে পুলিশ কমিশনার আমাদেরকে জানিয়েছেন। তো জুলফিকার, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল রংপুর 4 মার্ডারের সর্বশেষ তথ্য। জুয়েল, আপনাকে ধন্যবাদ। কয়েকদিন ধরে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে সারা দেশে চলছে ভয়াবহ লোডশেডিং। দিনরাত সমান তালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা, পড়ালেখা, ব্যবসা বাণিজ্য। গরমে বেশি কষ্ট পাচ্ছে শিশু, রোগী ও বয়স্করা। এছাড়া দোকানপাট, বরফকল, সেচ কাজ, ওয়ার্কশপ এবং শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় বাড়ছে লোডশেডিং। ময়মনসিংহের গফরগাঁওয়ে চকপাড়া বিল দখল ও হামলার প্রতিবাদে মানববন্ধন ও গণমিছিল করেছে এলাকাবাসী। সকালে উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারৈহাটি পশ্চিমপাড়া ও চাকপাড়ার গ্রামবাসী এ কর্মসূচিতে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের নিয়ম অনুযায়ী বিলে মাছ চাষ করে আসছে কয়েকজন যুবক, কিন্তু একটি প্রভাবশালী মহল বিল দখল সহ মৎস্য চাষিদের হামলার হুমকি দিয়ে যাচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগের 11 দিনেও মামলা রুজু না করায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণমিছিল করে স্থানীয়রা। ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে পোষাচ্ছিল না, শুরু করলেন স্বর্ণের ব্যবসা। তাতেও যেন মন ভরেনি বরগুনার জাহাঙ্গীর আলমের। স্বাস্থ্য বিভাগের সনদপত্র ছাড়াই রাতারাতি চেম্বার খুলে বনে গেলেন বিশেষজ্ঞ চিকিৎসক। এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় জাহাঙ্গীর চিকিৎসার নামে ব্যবসা খুলে বসেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বেতাগী উপজেলা প্রশাসন। বরগুনা প্রতিনিধি আবুল হাসানের তথ্যচিত্রে ইসমতারানোর ডেস্ক রিপোর্ট। ভুয়া চিকিৎসা শুধু প্রতারণা নয়, সরাসরি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। অথচ বরগুনার বেতাগী পৌর শহরের ফার্মেসি পট্টিতে দিব্যি চেম্বার খুলে বসেছেন কথিত চিকিৎসক জাহাঙ্গীর আলম। একসময় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন জাহাঙ্গীর, পরে বদলান পেশা, বসেন স্বর্ণের দোকানে। কিন্তু সেখানেও থেমে থাকেননি। এরপরই যেন জাদুর মতো বদলে যায় পরিচয়, হয়ে যান চিকিৎসক। সূত্র মারফত বিষয়টি জানতে পেরে অনুসন্ধানে নামে গ্রিন টিম। ঘটনার সত্যতা যাচাইয়ে রোগী সাজিয়ে এক সুস্থ ছেলেকে নেওয়া হয় জাহাঙ্গীরের কাছে। জানানো হয় ছেলেটির অ্যালার্জির সমস্যা রয়েছে। রোগীর কথা শুনেই একাধিক ওষুধের পাশাপাশি ব্যবস্থাপত্রে বেশ কয়েকটি পরীক্ষা লিখে দেন জাহাঙ্গীর। কিন্তু গ্রিন টিভি প্রকাশ্যে তার শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসা সনদ সম্পর্কে জানতে চাইতেই পালিয়ে যান তিনি। জাহাঙ্গীর পালানোর সাথে সাথেই মব সৃষ্টি করে গ্রিন টিমকে বেকায়দায় ফেলার চেষ্টা করেন তার মদতদাতা বেতাগী উপজেলা জামায়াতের বাইতুল মালের সেক্রেটারি আল আমিন। স্বাস্থ্য বিভাগ বলছে জাহাঙ্গীরের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল, তবে ক্ষমতাশীলদের ছত্রছায়ায় সে চিকিৎসার নামে ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্বর্ণকার থেকে হাতুড়ি চিকিৎসা সে দাবি করে এলএমপি করা। উপজেলা প্রশাসনের সাহায্য নিয়ে আমি গেছিলাম ওনাকে করতে। উনি ওই সময় ডেঙ্গুতে আক্রান্ত ছিল, কিন্তু ওনার এত বড় আসপর্দা, উনি নিজে বসেন না, কিন্তু ওনার ছেলেকে বসেছে, যেটা উনি এলএমপি পাশই করে নাই। এদের ব্যাপারে আসলে কোনো ক্ষমা বা সতর্কতা দেওয়া
স্বাস্থ্য বিভাগের এমন বক্তব্যের পর এবার প্রশাসনের নজরেও এসেছেন কথিত এই চিকিৎসক। তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বেতাগী উপজেলা প্রশাসন। ভিডিওতে দেখলাম উনি রোগী দেখছেন এবং প্রেসক্রিপশন করছেন। আমি এখানকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি আছে ওনার সাথে কথা বলবো এখানে, এবং ওনার যদি এইরকম কোনো সক্ষমতা না থাকে কাগজপত্র দেখে তবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। চিকিৎসার নামে প্রতারণা বন্ধে শুধু কথিত চিকিৎসক নয়, নেপথ্যের দালাল চক্রকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ইনজেকশন আপনি নিজে করেন? ইনজেকশন আমি তো ওটা লেখি না, ওটা নিয়ে আসে করে গ্রিন নিউজ ডেস্ক। ভোলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, তবে কিট সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তাইয়িবুর রহমান। তিনি জানান, হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিটের কোনো সংকট নেই। আক্রান্ত রোগীদের পরীক্ষা চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত। দর্শক, ভোলার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিন খন্দকার। তুহিন, এ পর্যন্ত জেলায় কতজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, কতজন মারা গেছে, আর কেমন চলছে সেবা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জুলফিকার আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আসলে ভোলায় আগস্ট মাসের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী আগস্ট মাসে প্রায় ৩০০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভোলায় ৭টি উপজেলায় ডেঙ্গু রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে দিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছেন এখানকার সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে। তবে আপনাকে যদি জেনে রেখে, ভোলা সদর হাসপাতাল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখন বর্তমানে ১৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন আছেন তারা। তারা বলছেন আসলে চিকিৎসা সেবা যেমনটা পাচ্ছেন তারা, তবে এখানে যেই ঔষধ তারা সঠিকভাবে পাচ্ছেন না, তারা বাহির থেকেও অনেক ঔষধ তারা কিনতে হচ্ছে এমনটি দাবি করছেন। তবে এখানকার যিনি ভোলা সদর হাসপাতালের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমানের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণ ঔষধ রয়েছে এবং চিকিৎসা সেবা তারা দিয়ে যাচ্ছেন সার্বক্ষণিক, এমনটাই তিনি দাবি করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বর্ষা মৌসুমে মূলত এই ডেঙ্গুর বা প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে জলাবদ্ধতা থেকে শুরু করে যে নোংরা পরিবেশের মাধ্যমে এই রোগের জীবাণু ছড়ায়। তো ভোলা পৌরসভায় আসলে এখানে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পৌর কর্তৃপক্ষ বা বিগত সময়ে যেমন মশক নিধনের কার্যক্রমগুলো পরিচালনা করে থাকেন, বিভিন্ন সময়ে তারা জীবাণুনাশক যে মশক নিধনের জন্য স্প্রে করে থাকেন, সেইগুলো আসলে এই সময়ে এসেও তারা দেখছেন না এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন উদ্যোগও গ্রহণ করছেন না, এমনটি অভিযোগ রয়েছে স্থানীয়দের মাঝে। তবে এইটি শুধু ভোলা সদরই নয়, এটি ৭টি উপজেলা, প্রত্যেকটি অঞ্চলেই এরকম একটি বেহাল অবস্থা রয়েছে যে মশক নিধনের যে কার্যক্রমগুলো আসলে এগুলো উদ্যোগ কেন গ্রহণ করতে পারছেন না, এমনটি প্রশ্ন রয়েছে এখানকার স্থানীয়দের মাঝে। তবে এই পরিস্থিতি যদি আরো বেগতিক হয় বা এই পরিস্থিতি যদি এত সংকটাপন্ন হয়, তাহলে ভোলার স্বাস্থ্য বিভাগের কেই মানুষ দুষছেন, এমনটি এখানকার স্থানীয় বলছেন। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জুলফিকার। তুহিন, আপনাকে ধন্যবাদ। নোয়াখালীর সুবর্ণচরে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন ভোটার ও এলাকাবাসী। সকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর ক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ৫ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের অবকাঠামো দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক সাইক্লোন শেল্টারটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ভোটের দিন ভোটারদের নিরাপত্তা, স্বাভাবিকভাবে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা রয়েছে। বিষয়টিতে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। ২ মাসেও গ্রেফতার হয়নি শেরপুরের ঝিনাইগাতি গোমরা সরকারি উচ্চগ্রামে শিশু সামিয়া ধর্ষণ মামলার আসামি সাব্বির হোসেন। এতে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার। আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে পুলিশ। শেরপুর প্রতিনিধি RM সেলিম শাহীর প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ।
গেল 22 জুন একটি ঘরে একলা পেয়ে 11 বছর বয়সী শিশু সামিয়াকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে ঝিনাইগাতি থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেখানে সাব্বির হোসেনকে অভিযুক্ত করা হয়। সকাল 10টার সময় আমি আমার বাইকে নিয়ে ঘরে শুয়ে আসলাম। সাব্বির মামা আমাদের ঘরে যে দরজা লাগাই দিছে। আমি বলছি, মামা দরজা লাগান কে? চুপ, কোনো রাও করবা না, তাহলে তোমার মারালাম। পরে আমি ভয় আর রাও করি নাই। আমার সাথে মুখে ধরে আমার সাথে খারাপ কাজ করছে। এরপর পেরিয়েছে 2 মাস, কিন্তু গ্রেফতার হয়নি সাব্বির হোসেন। মামলা করছি, মামলা করার পর পুলিশে কোনো কাজ করা নাই। 2-2.5 মাস হয়ে গেছে, পুলিশে কোনো কাজ করে না, ছেলে ধরে নাই। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার সহ শিশু ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আসামি প্রকাশে ঘুরে বেড়াইতেছে, বিভিন্ন হুমকি দুম করা দিতেছে, কিছু হবো না, কিছু করতে পারবো না। আমরা শুক্র বিচার চাই, আসামিরা ধইরা থানা হাজিরা করে আসামিকে বিচার দিই। আজকে 2-2.5 মাস আর কোনো বিচার কোনো কিছু পাইলাম না, কোনো রেজাল্ট পাইলাম না। অথচ বিভিন্ন ধরনের হুমকি জমকি দেয়, হার না নিলে আবশ না হলে কি করে পাবো। আসামিকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। আমরা র্যাবের সহায়তা নিয়েছি, র্যাবের কাছে এই তথ্য দিয়েছি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও তাদের মোবাইলের সিডিআর সংগ্রহ করার চেষ্টা চলছে। সেরকম মোবাইল ব্যবহার করতেছে, তার অবস্থান নিরূপণ জানার জন্য বিভিন্ন তথ্যপত্র আমরা সংগ্রহপূর্বক আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। আসামিকে গ্রেপ্তার করে শিশু সামিয়াকে সুষ্ঠু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। ঝালকাঠিতে গত 24 ঘন্টায় পৃথক 2টি ধর্ষণ মামলায় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের রামজান কাঠি গ্রামের 9 বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে চাচাতো চাচার বিরুদ্ধে। এদিকে বাসন্ডার বাদল কাঠিতে 9 বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে এনআই হাওলাদারের বিরুদ্ধে। সদর থানা পুলিশ জানায়, ধর্ষণ চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রামের রেড ক্রিসেন্ট সোসাইটির 3 বছর মেয়াদী কার্যকরী পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার রেড ক্রিসেন্ট ভবনে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে 2টি প্যানেলে মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত শামসুল মোস্তফা পরিষদে 7 জন এবং এনসিপি সমর্থিত জামায়াত চৌধুরী মুকুল মিয়া পরিষদে 4 জন প্রার্থী। মোট ভোটার 665 জন। মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে সানোয়ার নামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না বাজার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ অভিযানে জরিমানা করা হয়। উপজেলা কৃষি বিভাগ জানায়, জান্না বাজারের ওই দোকানে ভেজাল ডিএপি সার বিক্রি হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। সার পরীক্ষা অভিযোগ যাচাইয়ের পর ভেজাল সারের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। মেহেরপুরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে 108টি মোবাইল ফোন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া 17,43,000 টাকা ও 26টি ফেসবুক আইডি উদ্ধার করা হয়েছে। সকালে মেহেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। পুলিশ জানায়, 2026 সালের জুন ও জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে অভিযান পরিচালনায় এগুলো উদ্ধার করা হয়। শিক্ষক সংকটে নারায়ণগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম ও পাঠদান। জেলার 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 343টিতেই নেই স্থায়ী প্রধান শিক্ষক। পাশাপাশি সহকারী শিক্ষক পদও শূন্য রয়েছে 232টি। অভিযোগ স্বীকার করে দ্রুতই সংকট সমাধান হবে বলে আশ্বস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। নারায়ণগঞ্জ প্রতিনিধি সাজিদ হোসেন সজিতের প্রতিবেদন, জানাচ্ছেন জেরিন জামান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে 547টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 343টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য।
সহকারী শিক্ষক পদেও রয়েছে ঘাটতি। অনুমোদিত ৩,৬২৩টি পদের বিপরীতে কর্মরত আছেন ৩,৩৯১ জন, অর্থাৎ শূন্য রয়েছে ২৩২টি পদ। প্রতিষ্ঠান প্রধানের পদ ফাঁকা থাকায় দায়িত্ব সামলাচ্ছেন সহকারী শিক্ষক। এতে দাপ্তরিক কাজ সামলে ঠিক মতো নিয়মিত দায়িত্ব পালন করতে পারছেন না তারা। সহকারী শিক্ষককে প্রধান শিক্ষকের সেই দায়িত্বগুলো দিয়ে দেওয়া হয়, তাহলে বিষয়টা একটু কঠিন হয়ে যায় তার জন্য। তেমন কঠিন হয় যেমন তাকে দাপ্তরিক কাজও করতে হয়, আবার আমরা যারা সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি তাদেরকে কিন্তু দোটানায় থাকতে হয়, ওই ক্লাসগুলো করতে হয় ঠিকঠাক ভাবে, আবার তাকে দাপ্তরিক কাজটাও করতে হয়। এই ডিপার্টমেন্টে যখন একটা প্রধান শিক্ষক না থাকে তো তার বহু সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে একজন শিক্ষক কমে যায়, কারণ একজন সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করতে হয়। তো সেটা দায়িত্ব পালন করতে গেলে যে ক্লাসের যে একটা শ্রেণীকক্ষে তার পাঠদান থাকে সেটাও অনেকটা ব্যাহত হয়। বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় সন্তানদের পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, গ্রেডেশন সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘদিন আটকে আছে পদোন্নতি। তবে সংকট কাটাতে সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম এগিয়ে চলছে। সরকারি পদ শূন্য আছে, সেগুলো খুব শীঘ্রই নিয়োগ শুরু হয়ে যাবে। আমার নারায়ণগঞ্জে আমাদের যে নির্দেশনা আসছে সেই নির্দেশনা অনুযায়ী অক্টোবর 1 তারিখে তারা যোগদান করবে আশা করা যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষার সূতিকাগার প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে শিক্ষকের শূন্য পদ পূরণের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেরিন জামান, গ্রিন নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ঝালকাঠির কাঠালিয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাঠালী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চারা বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার, কৃষি কর্মকর্তা ও কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মাসুদুল আলম। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে পৌর নাগরিক সমাজ। সকালে শহরের মতি সাহেবের ঘাটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও ৩ শতাধিক সাধারণ পৌরবাসী অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল হাজী আব্দুস সাত্তারের জনপ্রিয়তা সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত, তাই তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার রাতে জামালপুর বিওপির একটি চৌকস টহল দল দৌলতপুর উপজেলার পাকুড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে। ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ঘটনাস্থল থেকে ১০৩টি বোতল ভারতীয় মদ, ২০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২০০০ পিস সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। জনবল সংকট ও ব্যবস্থাপনা অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশন। কর্তৃপক্ষের অবহেলায় স্তব্ধ দাপ্তরিক কার্যক্রম, মিলছে না ট্রেনের সঠিক সময়সূচিও। জরাজীর্ণ প্ল্যাটফর্ম ও আন্তনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা। কুষ্টিয়া থেকে জিয়ারুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ইসমত আরনু। প্রায় ১৫ লাখ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মিরপুর রেলওয়ে স্টেশন, অথচ কর্তৃপক্ষের অবহেলায় স্টেশনটি এখন বন্ধের দ্বারপ্রান্তে। প্রয়োজনীয় লোকবল না থাকায় থমকে আছে দাপ্তরিক কার্যক্রম। তথ্যকেন্দ্র বন্ধ থাকায় ট্রেন কখন আসবে বা ছাড়বে সেই সামান্য তথ্যই জানতে পারেন না যাত্রীরা। মিরপুর রেল স্টেশনে আধুনিক কোনো যাত্রী সেবার কোনো সুযোগ সুবিধা এখানে কিচ্ছু নাই। এখানে প্ল্যাটফর্মে কোনো ভালো শেড নাই। বহু দূর থেকে আসি, আবার এই গরমে বসে আছে, কখন আসবে গাড়ি ঠিক নাই। যত্নের অভাবে শোভন শ্রেণীর বিশ্রামাগারটিও এখন ব্যবহারের অনুপযোগী। প্ল্যাটফর্মের আকারও ছোট, ফলে ট্রেনে ওঠানামা করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এখানে ইন্টারসিটি ট্রেনের যে টিকিট দেওয়া হয় সেটা খুবই অপর্যাপ্ত। 10:30 বেজে গেলে আমরা মহিলা মানুষ, যদি থাকার পরিবেশ সুন্দর হয় হয়তো রাত্রি যাপন করতে পারলে সেখানটায় তো আমাদের জন্য সুবিধা। নিরাপত্তাহীনতা সব থেকে বেশি এখানে এই স্টেশনে। এমন অবস্থা, অন্ধকার, ভুজ্জোর অন্ধকার।
জনবল নিয়োগ সহ আধুনিকায়ন না করা হলে অদূর ভবিষ্যৎ যাত্রী সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যেখানে নাই স্টেশন মাস্টার, নেই স্যানিটেশন ব্যবস্থা, নাই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ছোট, এটার কারণে যাত্রীরা ওঠানামা করতে পারে না। এখানে লাইটের ব্যবস্থা নাই, রাতে নিরাপত্তার সমস্যা, নাই কোনো শেড, এখানে হাজারো সমস্যার মধ্যে মিরপুর স্টেশনটি অবস্থান করছে। ঐতিহ্যবাহী রেল স্টেশনটির প্রাণ ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইসমতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক।